আসসালামু আলাইকুম। ২০১৪ সালে নারায়ণগঞ্জের প্যানেল মেয়র সহ ৭ জনকে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডে র‍্যাব কিভাবে জড়িত ছিল? এই হত্যাকাণ্ডে মাস্টারমাইন্ড কে ছিল? নজরুলকে হত্যা করার উদ্দেশ্য থাকলেও বাকি ৬ জনকে কেন হত্যা করা হয়? এই হত্যাকাণ্ডে কোনোভাবে কি শামীম ওসমান জড়িত ছিল? হত্যাকাণ্ডের মূল হোতা নূর হোসেন আওয়ামী লীগের নেতা ছিলেন। তিনি কিভাবে ভারতে পালিয়ে যান এবং তাকে ভারত থেকে কিভাবে দেশে ফিরিয়ে আনা হয়? চাঞ্চল্যকর এই ৭ হত্যা মামলার বিচারিক রায় কি হয় আজকে আমরা জানতে পারবো এই ভিডিওর মাধ্যমে। নারায়ণগঞ্জের প্যানেল মেয়র নজরুল ইসলামের সাথে সেলেনায়েত আইভীর খুবই ভালো সম্পর্ক বিদ্যমান ছিল। অপরদিকে নূর হোসেন আওয়ামী লীগ নেতা শামীম ওসমানের সাথে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান ছিল। বলা বাহুল্য যে শামীম ওসমান এবং সেলিনা হায়াত আইভীর মধ্যে বিভিন্ন প্রকার দ্বন্দ্ব বিরোধ বিদ্যমান ছিল। ১৯৯২ সালের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন পরিষদের নির্বাচনে মেয়র নজরুলের শ্বশুর শহীদুল ইসলাম চেয়ারম্যান প্রার্থী ছিলেন। তাকে ভোট জালিয়াতির মাধ্যমে নূর হোসেন পরাজিত করে নিজে চেয়ারম্যান হন। তাছাড়া নারায়ণগঞ্জের বিভিন্ন চাঁদাবাজি, জমি দখল, মাদক ব্যবসার নিয়ন্ত্রণ, আধিপত্য বিস্তার, শীতলক্ষ্যা নদীর তীর দখল করে বালি উত্তোলন ও পাথর ব্যবসার নিয়ন্ত্রণ ইত্যাদি উভয়ের ভিতরে বিদ্যমান। ২০১৪ সালের ২৭ এপ্রিল র‍্যাব ১১-এর অধিনায়ক তারেক সাঈদ, যিনি তৎকালীন আওয়ামী লীগের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোফাজ্জল হোসেন মায়া চৌধুরীর জামাতা ছিলেন ও কোম্পানি কমান্ডার আরিফের নেতৃত্বে ফতুল্লা থেকে মেয়র নজরুল সহ তার বন্ধু মনিরুল ইসলাম স্বপন, ড্রাইভার জাহাঙ্গীর, তাজুল ইসলাম ও লিটন, আইনজীবী চন্দন সহ তার ড্রাইভার ইব্রাহিমকে অপহরণ করেন। ঘটনার ৩ দিন পর শীতলক্ষ্যা নদীতে ৬ জনের মৃতদেহ ভেসে ওঠে। পরবর্তীতে আরও একটি মৃতদেহ ভেসে ওঠে। মোট ৭টি লাশ শীতলক্ষ্যা নদীতে ভেসে ওঠে। এই হত্যাকাণ্ডের ঘটনায় মেয়র নজরুল ইসলামের স্ত্রী ফতুল্লা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নূর হোসেনকে প্রধান আসামি করে। অপরদিকে আইনজীবী চন্দন সাহার জামাতাম আরও একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার দিন ২৭ এপ্রিল নূর হোসেন মেজর আরিফকে নজরুলের অবস্থান নিশ্চিত করেন। মেয়র নজরুল ইসলাম তখন নারায়ণগঞ্জ আদালতে অবস্থান করছিলেন। আরিফ তার ২ জন বিশ্বস্ত সহযোগীকে মেয়র নজরুলের উপর নজর রাখতে আদালতে পাঠায়। পরবর্তীতে নজরুলের সহকারীদের হাতে ধরা পড়লে তারা সেখান থেকে চলে আসে এবং আরিফকে জানান। পরবর্তীতে আরিফ আরও একজনকে নজর রাখতে সেখানে প্রেরণ করেন। দুপুর ১১টার দিকে নজরুল ও তার সহযোগীরা ঢাকার উদ্দেশ্যে রওনা করেন। এ সময় মেজর আরিফ ও রানার দুটি গাড়ি তাদেরকে পিছু করতে থাকে। মেয়র নজরুল ও তার সহযোগীরা যখন ফতুল্লায় পৌঁছায় তখন ফতুল্লা থেকে তাদেরকে অপহরণ করে মেজর আরিফের গাড়িতে ওঠানো হয়। চন্দন শাহ দেখে ফেলে চন্দন শাহ অপহরণ বলে চিৎকার করতে থাকে। পরবর্তীতে আইনজীবী চন্দন শাহ ও তার ড্রাইভারকেও অপহরণ করে মেজর রানার গাড়িতে ওঠানো হয় এবং তারা কাশপুর ব্রিজের দিকে চলে যায়। তারপর যাওয়ার পথে মেজর আরিফ কোম্পানি কমান্ডার তারেক সাঈদের অফিসে পৌঁছে ঘটনার বিবরণ বর্ণনা করেন। তখন সিও তারেক সাঈদ সবাইকে হত্যা করার নির্দেশ প্রদান করে। রাত ৮টার দিকে মেজর আরিফ তারেক সাঈদকে ফোন করে একটি লাশ পরিবহনের জন্য ট্রাক পাঠাতে বলেন। মেজর আরিফ তার অধীনস্থ মঈনুদ্দিনকে দিয়ে ৭টি সেডেটিভ ইনজেকশন কিনে আনান। সেডেটিভ ইনজেকশন মূলত চেতনানাশক, মানুষকে নিস্তেজ করতে এটি ব্যবহার করা হয়। সেডেটিভ ইনজেকশন ইনজেক্ট করার পরে তাদেরকে পলিথিন দিয়ে মেজর আরিফ নিজ হাতে হত্যা করে এবং বাকি র‍্যাব সদস্যদেরকে হত্যা করতে বাধ্য করা হয়। হত্যার পরে মেজর আরিফ তারেক সাঈদকে ফোনে জানান ট্রাকের পরিবর্তে কাশপুর ব্রিজের নিচে একটি ট্রলার পাঠাতে, কেননা ট্রাকে লাশ পরিবহন পুলিশের নজর এড়িয়ে চলা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল তাদের জন্য। ব্রিজের নিচের মানুষের ভিড় ক্লিয়ার করার জন্য নূর হোসেন তার সহযোগীদেরকে পাঠান। রাত ১১টার দিকে মেজর আরিফ বিআইডব্লিউটিএ ল্যান্ডিং পয়েন্টে পৌঁছান। তার আধা ঘন্টা পর বস্তাভর্তি ইট নিয়ে আসা হয় র‍্যাব ক্যাম্প থেকে। তারেক সাঈদ তাদেরকে নির্দেশ প্রদান করেন যে পেট কেটে লাশের সাথে ইটের বস্তা বেঁধে নদীতে ফেলে দিতে, যাতে গুম করতে অনেক সহজ হয়। র‍্যাবের প্রধান টার্গেট ছিল নজরুল, কিন্তু প্রমাণ লুকাইতে বাকি ৬ জনকে হত্যা করা হয়। ৩০ এপ্রিল লাশগুলো ভেসে উঠলে হত্যা মামলার তদন্ত শুরু হয়। হত্যা মামলার তদন্তে র‍্যাব ১১-এর সিও তারেক সাঈদ, মেজর আরিফ, কমান্ডার রানা সহ অন্যান্য র‍্যাব সদস্যদের নাম সামনে আসে। তাছাড়া নাম সামনে আসে এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড নূর হোসেনের নাম। এখান থেকে মূলত শামীম ওসমানের নাম সামনে চলে আসে। ঘটনার ২ দিন পর ২৯ এপ্রিল রাত ৯টার দিকে ফোন কলের মাধ্যমে আমরা জানতে পারি যে নূর হোসেন শামীম ওসমানকে বলে যে ভাই, আপনি আমাকে একটু যাওয়ার ব্যবস্থা করেন, অর্থাৎ তিনি যাতে দেশ ছেড়ে চলে যেতে পারেন সেই ব্যবস্থা শামীম ওসমানকে করে দিতে বলেন। যবে শামীম ওসমান বলেন ধৈর্য ধরতে। পরবর্তীতে নূর হোসেন শামীম ওসমানকে বলে, ভাই আপনি আমার বাপ লাগেন, আপনি যেভাবে হোক আমার একটু চলে যাওয়ার ব্যবস্থা করে দেন। পরবর্তীতে শামীম ওসমান নূর হোসেনকে বলে গৌরদার সাথে দেখা করতে। কে এই গৌরদা আসলে কনফার্ম করা সম্ভব হয় নাই, কেননা এমন ৩টি গৌরদার নাম আসে যারা যশোর সীমান্তে এবং
কলকাতায় বসবাসরত ব্যক্তি। পরে তাকে 2015 সালের 1 জুন কলকাতা পুলিশ গ্রেপ্তার করে। এই হত্যাকাণ্ডের আসামিরা তাদের জবানবন্দি দেন যে মেজর আরিফ ও রানা তাদেরকে একটি মিথ্যা অস্ত্র উদ্ধার অভিযানের কথা বলে এই অভিযানে তাদেরকে নামায়। পরবর্তীতে অপহরণ করে এবং এই অপহরণে মেজর আরিফ নিজে হাতে হত্যা করে এবং অন্যদেরকে হত্যা করতে বাধ্য করে। হত্যার পরে লাশগুলোকে গুম করার উদ্দেশ্যে রাত 2:30 মিনিটে বস্তাভর্তি ইট লাশের পেট কেটে লাশের সাথে বেঁধে শীতলক্ষ্যা নদীতে ফেলে দেওয়া হয়। তাদের জবানবন্দিতে জানা যায় যে র্যাব 6 কোটি টাকা এবং বিপুল অর্থ সম্পদের বিনিময়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। 2015 সালে 2 নভেম্বর নূর হোসেনকে বাংলাদেশে ফেরত আনা হয়। 2017 সালে 16 জানুয়ারি নারায়ণগঞ্জের একটি আদালত এই মামলার রায় ঘোষণা করেন। এই মামলার প্রধান আসামি আওয়ামী লীগ নেতা নূর হোসেন, র্যাব 11 এর কোম্পানি সিও তারেক সাইদ, কমান্ডার আরিফ ও মেজর রানা সহ মোট 26 জনকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়। এছাড়া নূর হোসেনের 9 সহযোগী ও অন্যান্য র্যাব সদস্যকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। বিচারক এই রায়ে বলেন, অপহরণ, লাশ গুম, হত্যা, প্রমাণ নষ্ট ইত্যাদি কোনো প্রকার সন্দেহ ছাড়াই প্রমাণিত হয়েছে। পরবর্তীতে এই মামলার বিরুদ্ধে আপিল করলে উচ্চ আদালত এই মামলার রায়ে নূর হোসেন, কোম্পানি সিও তারেক সাইদ, মেজর আরিফ ও কমান্ডার রানা সহ 15 জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন। বাকি আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।